আসসালামু আলাইকুম। জিএফআই এর গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এর মডিউল সি থেকে আলোচনা করব। অধ্যায় হচ্ছে সিইও অ্যান্ড সিনিয়র ম্যানেজমেন্ট। লেকচার শিট 3। আর এখানে প্রশ্ন অল্প কয়েকটি আছে, 5টি প্রশ্ন আছে এই অধ্যায়ে। সিনিয়র ম্যানেজমেন্ট টিম কারা, ব্যাংকিং খাতে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের এসএমটির ভূমিকা, তারপরে বিবি নির্দেশিকা হিসেবে ব্যবস্থাপনা কমিটি বা এসএমটির কার্যাবলী, সাংগঠনিক ও ব্যবস্থাপনা সংস্কৃতি কি, তারপর আছে কোন উপায়ে সাংগঠনিক সংস্কৃতি ব্যবসায়িক কৌশলকে প্রভাবিত করে। এই 5টি প্রশ্ন এখানে আলোচনা করা আছে। তো প্রথমে আমরা দেখব সিনিয়র ম্যানেজমেন্ট টিম এসএমটি। এসএমটি কি? প্রতিটা ব্যাংকে আমাদের এসএমটি থাকে, প্রতি এসএমটি টিম থাকে, সিনিয়র ম্যানেজমেন্ট টিম থাকে। তো সিনিয়র ম্যানেজমেন্ট টিম বলা আছে এখানে, সিনিয়র ম্যানেজমেন্ট টিম হলো অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ এক্সিকিউটিভদের গ্রুপ যারা একটি প্রতিষ্ঠানের ক্রিয়াকলাপ তদারকি করতে সহযোগিতা করে। তাহলে এটার নাম দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে সিনিয়র ম্যানেজমেন্ট টিম কি। তাহলে এই ভাষাগুলো একটু আপনাদের সাজিয়ে লিখতে হবে যে সিনিয়র ম্যানেজমেন্ট টিম বলতে আমাদের অত্যন্ত দক্ষ যে ম্যান পাওয়ার গুলো, দক্ষ যে ব্যক্তিগুলো যারা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে বা প্রতিষ্ঠানের বিভিন্ন নির্দেশনামূলক কার্যাবলীতে তারা অংশগ্রহণ করে থাকে। তাহলে সিনিয়র ম্যানেজমেন্ট টিম হলো অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ এক্সিকিউটিভদের একটি গ্রুপ যারা প্রতিষ্ঠানের ক্রিয়াকলাপ তদারকি, নিয়ন্ত্রণ বা তদারকি করতে সহযোগিতা করে। আচ্ছা, এ দলের নেতৃত্বে প্রধান থাকে প্রধান নির্বাহী অর্থাৎ এমডি, সিইও এমডি প্রধান নির্বাহী কর্মকর্তা, যিনি গ্রুপের নেতৃত্ব দেন এবং দিক নির্দেশনা প্রদান করেন। সিনিয়র ম্যানেজমেন্ট টিম একটি কোম্পানির সর্বোচ্চ পদে অধিষ্ঠিত এবং কৌশলগত উদ্দেশ্য নির্ধারণের জন্য দায়ী থাকে। এটি সাধারণত বেশ কয়েকটি স্বতন্ত্র ভূমিকা নিয়ে গঠিত, যারা প্রত্যেকে ব্যবসার বিভিন্ন দিক পরিচালনার জন্য নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। তাহলে এখানে সিনিয়র ম্যানেজমেন্ট টিমে যারা থাকে তারা অত্যন্ত দক্ষ বিচক্ষণ ব্যক্তিবর্গ, অভিজ্ঞতা সম্পন্ন বিচক্ষণ ব্যক্তিবর্গ। তাহলে সিনিয়র ম্যানেজমেন্ট টিমে এরকম 6-7 জন যদি থাকে, তাদের প্রত্যেকটি ডিপার্টমেন্ট আলাদা আলাদা থাকে। কেউ রিটেলে থাকে, কেউ কর্পোরেটে থাকবে, কেউ ক্রেডিটে থাকবে, হ্যাঁ, কেউ এসএমএস এ থাকবে, এরকম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, হ্যাঁ হ্যাঁ, বলুন। মনিটরি মনিটরি ম্যাথ এখন ইয়া করে সামনের মাসে 1 তারিখ থেকে ম্যাথ শুরু করবো, আপনি ওই সময় একটু নক দিন। আচ্ছা আচ্ছা, সরি। তো তাহলে সিনিয়র ম্যানেজমেন্ট টিমে আমাদের যে ব্যক্তিবর্গগুলো থাকে, যে জন থাকে, তা প্রত্যেকেই এক একটি ডিপার্টমেন্টের হেড হিসেবে থাকে। তারা প্রত্যেকেই, কেউ আইটিতে থাকবে, হ্যাঁ, এরকম আমাদের প্রত্যেকটাই এক একজন এক এক ডিপার্টমেন্টে থাকে। রিটেইল, কর্পোরেট, এসএমই, তার মধ্যে আছে এরকম বিভিন্ন রকম আমাদের একজন এক ডিপার্টমেন্টে থাকবে। তো সে কথা এখানে বলা আছে যে এটি সাধারণত বেশ কয়েকটি স্বতন্ত্র ভূমিকা নিয়ে গঠিত, যারা প্রত্যেকে ব্যবসার বিভিন্ন দিক পরিচালনার জন্য নির্দিষ্ট দায়িত্ব রয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব রয়েছে। আচ্ছা, এই হলো আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট টিম বা এসএমটি। আমাদের কি 2 নম্বরে এখানে বলা আছে যে ব্যাংকিং খাতে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের বা এসএমটির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এসএমটির ভূমিকা কি? এসএমটির ভূমিকা কি? অর্থাৎ আপনার ব্যাংকে ধরুন রিটেল হেড বা এমডি বা কর্পোরেট হেড, এদের ভূমিকা কি? আপনার ব্যাংকে এদের ভূমিকা কি? আপনি কিন্তু তাদের অবস্থান যদি আপনি দেখেন বা তারা কি ধরনের কাজ করে, হ্যাঁ, তারা মূলত কি ধরনের কাজ করে, তখন কিন্তু আপনি এই জিনিসটা সহজে লিখতে পারবেন। তাহলে এসএমটিতে কারা থাকে?
তারা প্রত্যেকটা একটা ইউনিটের হেড তারা এসএমটিতে থাকে, যেটা আমি বললাম এর আগে। অপারেশনাল হেড, আইটির হেড, আমাদের এফএম ডিভিশনের হেড, ট্রেজারির হেড বা অপারেশন সেটা তো বললামই। রিটেল বিজনেসের ক্ষেত্রে রিটেলের হেড, কর্পোরেটের হেড, ক্রিয়েটের হেড, এইরকম আমাদের যে হেডগুলো আছে সেই হেডগুলো নিয়ে আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট টিম। তাছাড়া আমাদের বিভিন্ন ডিএমডি থাকে, এমডি থাকে, আবার সিইও তো হচ্ছে আমাদের এখানকার হেড বা বস হিসেবে থাকে। এখন এদের রোল কি, এদের ব্যাংকের এদের ভূমিকা কি, এটা যদি আপনি মাথায় নিয়ে আসেন তাহলে আপনি এটা সহজে লিখতে পারবেন। সিনিয়র ম্যানেজমেন্ট টিমের এটা সহজে লিখতে পারবেন। এর কি হবে? কৌশলগত পরিকল্পনা। কৌশলগত পরিকল্পনা আবার কি? এটা আমি গতদিন বলছি যে কৌশলগত পরিকল্পনা। ওই কৌশলগত পরিকল্পনা আবার কি? তো কৌশলগত পরিকল্পনা হচ্ছে যেটা হচ্ছে আমাদের কাছে দীর্ঘস্থায়ী যে পরিকল্পনাগুলো ব্যাংকের, সেই ধরনের পরিকল্পনাগুলো হচ্ছে কৌশলগত পরিকল্পনা। তো এসএমটি গুণ তারা কি করে? তারা কৌশলগত পরিকল্পনা গ্রহণ করে। আমাদের ব্যাংক আজ থেকে 5 বছর পর কি অবস্থানে থাকবে বা কি অবস্থানে যাবে সেটা এসএমটিরা এই পরিকল্পনা করে থাকে। আচ্ছা, তাহলে কৌশলগত পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা। এসএমটি ব্যাংকের ক্রিয়াকলাপের সাথে সম্পর্কিত ঝুঁকি শনাক্তকরণ পরিচালনার জন্য দায়ী থাকে। তারা ক্রেডিট, বাজার, অপারেশনাল এবং সুনামগত ঝুঁকি রয়েছে। তাহলে আমাদের ঝুঁকি জি, ঝুঁকি সম্পর্কিত একটু মিউট করবেন একটু। তাহলে এখানে আমাদের এসএমটিরা ঝুঁকি সম্পর্কিত যে বিষয়গুলো সেই বিষয়গুলো শনাক্ত এবং মিটিগেট করার জন্য বা প্রশমিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকে। এই ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে সুদের হারের ঝুঁকি, বাজারের ঝুঁকি, ডিপোজিটের ঝুঁকি, অপারেশনাল ঝুঁকি, বিভিন্ন রকম ঝুঁকি রয়েছে। তারপরে আছে পরিপালন। পরিপালন বলতে এখানে নিয়ন্ত্রক, আমাদের যে নিয়ন্ত্রক রয়েছে, আমরা যে ব্যাংকে কাজ করি, আমাদের ব্যাংকের তো একজন ব্যাংক রয়েছে, মানে বাংলাদেশ ব্যাংক, সেই নিয়ন্ত্রণ করে আমাদেরকে। তারা নিয়ন্ত্রক, তারা যে মানে বাংলাদেশ ব্যাংক আমাদের যে গাইডলাইন দিচ্ছে সেই গাইডলাইন অনুযায়ী আমরা সঠিকভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করছি কিনা সেটা তারা তদারকি করে। মানে আপনি আমি কাজ ব্রাঞ্চে বসে আমাদের রুলস এবং রেগুলেশন অনুযায়ী ঠিক মতো করছে কিনা এটা তারা তদারকি করে। আর্থিক ব্যবস্থাপনা, মানে এদের কাজের অনেক ধরনের কাজ এদের রয়েছে। আপনি এখানে আপনি 4-5টি খুবই মানে খুব ভালো এবং শক্তিশালী কাজগুলো এখানে লিখবেন 4-5টি। আর্থিক ব্যবস্থাপনা, এসএমটি ব্যাংকের আর্থিক সংস্থানগুলো পরিচালনার জন্য দায়ী। তারা বাজেট নির্ধারণ, নগদ প্রবাহ পরিচালনা, ব্যাংকটি আর্থিকভাবে স্থিতিশীল রয়েছে তা নিশ্চিত করা। তাহলে বাজেট প্রণয়ন করা এবং নগদ প্রবাহ পরিচালনা করা এটা কারা করে থাকে? এটা এসএমটিরা করে থাকে। তাহলে এই কাজগুলো এসএমটিরা করে আমাদের ব্যাংকের স্থিতিশীলতা বজায় রাখে। ট্যালেন্ট ম্যানেজমেন্ট। তাহলে ট্যালেন্ট ম্যানেজমেন্ট বলতে এখানে আমাদের প্রতিভা সম্পন্ন যে ম্যান পাওয়ার রয়েছে বা জনশক্তি রয়েছে তাদেরকে ধরে রাখে। তাদেরকে ধরে রাখতে আমাদের এই কারা ধরে রাখে? সিনিয়র ম্যানেজমেন্ট। তাহলে সিনিয়র ম্যানেজমেন্ট আমাদের মধ্যে যারা ট্যালেন্ট অফিসার আছে তাদেরকে ধরে রাখার চেষ্টা করে, বা আমাদের মাঝে আমাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে বা প্রশিক্ষণের ব্যবস্থা করে আমাদেরকে আরো ট্যালেন্টেড করে গড়ে তুলতে পারে। স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, এটাতে দেখুন গভর্নেন্স, অনুশাসন, আমাদের অনেক ধরনের আছে। এছাড়াও আপনি দিতে পারেন, এছাড়াও আপনি অনেক কিছু দিতে পারেন এখানে। ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্য অর্জনে সহায়তা, আমাদের গ্রাহক সন্তুষ্টিতে সহায়তা, কর্মচারীদের মানে আপনার আমার যে ব্যাংকে কাজ করি সেই ব্যাংকে কর্মচারীদের স্বার্থ রক্ষা, এভাবে লিখতে পারেন যে আপনি আমার যে কর্মচারী রয়েছে, যারা ব্যাংকে কর্মকর্তা কর্মচারী রয়েছে, তারা প্রত্যেকের স্বার্থ রক্ষার জন্য সে এসএমটি কাজ করে থাকে এবং সে বিভিন্ন রকম প্রপোজাল তারা বোর্ডের কাছে প্রেরণ করে। তো এইরকম ভাবে আপনি বয়ানে লিখতে পারবেন। যদি আপনি আপনার বিজনেসের হেডের কথা চিন্তা করেন, আপনার এফএম এর হেডের কথা চিন্তা করেন, চিফ অপারেটিং অফিসারের কথা যদি আপনি মনে করেন তাহলে আপনি এগুলা ব্যানারে লিখতে পারবেন। আচ্ছা, তো ফাংশন অফ ম্যানেজমেন্ট কমিটি বা এসএমটি অ্যাজ বিবি গাইডলাইন। বিবি গাইডলাইন অনুযায়ী আমাদের এসএমটি কমিটির এসএমটি কার্যাবলী চেয়েছে।
পিবি গাইডলাইন অনুযায়ী আমাদের ব্যবস্থাপনা কমিটি বা এসএমটির কার্যাবলী চেয়েছে। তাহলে ম্যানকম বলতে আমরা বোঝাই ম্যানেজমেন্ট কমিটি, ম্যানকম। এসিবি অডিট কমিটি অফ দ্য বোর্ড, আইসিসি মানে ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স। আচ্ছা, তো বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং সম্মতি সংক্রান্ত খসড়া নির্দেশিকা 2015 ব্যবস্থাপনা কমিটি কার্যাবলী নিম্নরূপভাবে উল্লেখ করেছেন। ম্যানকম ম্যানকম ব্যাংকিং সংস্থার একটি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কাঠামো স্থাপন করবে, মানে ম্যানেজমেন্ট কমিটি, যা স্পষ্ট দায়িত্ব, কর্তৃত্ব এবং রিপোর্টিং সম্পর্ক নির্ধারণ করবে। ম্যানকম ব্যাংকের প্রতিষ্ঠিত নীতি পদ্ধতির উপর ভিত্তি করে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা পর্যাপ্ত কার্যকারিতা এবং নিরীক্ষণ করবে। ম্যানকম একটি বার্ষিক ভিত্তিতে সংস্থার নিয়ন্ত্রণ ব্যবস্থা সামগ্রিক কার্যকারিতা পর্যালোচনা করবে এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ অনুসরণ এবং পদ্ধতির কার্যকারিতার উপর পর্ষদের একটি বার্ষিক ভিত্তিতে সার্টিফিকেট প্রদান করবে। এখানে সার্টিফিকেট প্রদান করবে। আচ্ছা, নিরীক্ষার সময় বর্তমান, এগুলা কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী বই থেকে এগুলা তোলা। হ্যাঁ, এগুলো তো বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন, সেটা তো আপনি বানিয়ে লিখতে পারবেন না বা চেঞ্জ করতে পারবেন না। তো আপনি স্বাভাবিকভাবে এত যদি মনে না থাকে, যে 2-4টা মনে থাকবে সেই 2-4টা আপনি উল্লেখ করতে পারেন। নিরীক্ষার সময়কালে যদি কোনো অডিট দল ত্রুটি বা অনিয়ম খুঁজে পায়, তাহলে পূর্ববর্তী নিরীক্ষক দ্বারা শনাক্ত বা চিহ্নিত করা হয়নি, তবে তা আইসিসি প্রধানকে জানাতে হবে। তাহলে নিরীক্ষকের সময় যদি কোনো অডিট ভুল ধরা পড়ে এবং সে ভুল যদি কোনো আগের যে অডিট হয়েছে সেটা যদি ধরা না পড়ে, তাহলে সেটা আইসিসি হেডকে জানাতে হবে। ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উদ্দেশ্যমূলক বা কার্যকর নিরীক্ষার জন্য এসিবি এর অনুরোধ অনুযায়ী পর্যাপ্ত দক্ষ জনবল এবং যথাযথ আইটি সিস্টেম সহ অডিট দলকে সমৃদ্ধ করবে। ঊর্ধ্বতন ব্যবস্থাপনা বিভিন্ন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ যেমন বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, নিরাপত্তা বিনিময় কমিশন ইত্যাদি দ্বারা প্রচারিত সকল আইন প্রবিধানকে সম্মতি নিশ্চিত করবে। তো এখানে এগুলা সব বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা। এটা মনে রাখার চেষ্টা বলতে আপনি ধারাবাহিকভাবে পড়ে যাবেন, আপনার যতটুকু মনে থাকে। হ্যাঁ, এখন ওভাবে তো আর পুরোটাই লাইন বাই লাইন আমাদের মনে রাখা সম্ভব না। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক। 4 নম্বরে আমাদের বলছে ম্যানেজমেন্ট কালচার। হোয়াট ইজ অর্গানাইজেশনাল অ্যান্ড ম্যানেজমেন্ট কালচার, মানে অর্গানাইজেশনাল কালচার এবং ম্যানেজমেন্ট কালচার কি? সাংগঠনিক সংস্কৃতি। সাংগঠনিক সংস্কৃতি বলতে মূল্যবোধ, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি। তাহলে সাংগঠনিক সংস্কৃতি বলতে মূল্যবোধ, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি এবং অনুশীলনের সমষ্টিকে বোঝায়, যা একটি প্রতিষ্ঠানকে চিহ্নিত করে। তার সাংগঠনিক সংস্কৃতি বলতে তার আচার আচরণ, কথাবার্তা, ভাষা, মানে ভাষা, সংকেত ইত্যাদি দ্বারা যদি কোনো প্রতিষ্ঠানকে চিহ্নিত করা বোঝায়, তাহলে সেটা হচ্ছে আমাদের সাংগঠনিক সংস্কৃতি। তাহলে সাংগঠনিক সংস্কৃতি দ্বারা একটি প্রতিষ্ঠান কে আমরা সহজে আমরা আলাদা করতে পারি, চিহ্নিত করতে পারি। এখন এক এক ব্যাংকে এক এক রকম সংস্কৃতি রয়েছে। এক এক ব্যাংকে এক এক রকম সংস্কৃতি রয়েছে। বাজারে বিভিন্ন রকম ব্যাংকের সংস্কৃতির সম্পর্কে একটা এক এক ব্যাংকে এক এক রকম সংস্কৃতি আছে। যদি কোনো কোনো ব্যাংকের সংস্কৃতি এমনভাবে ছড়িয়ে আছে, যদি ওই সংস্কৃতির কথা বলেন বা ওই কি কার্যকলাপ ঘটে এই কার্যকলাপের কথা বলেন, লোকজন কিন্তু সহজে অনুমান করবে যে ওটা এই ব্যাংকের কাজ, তাই না? তাহলে এটা হচ্ছে সংস্কৃতি। সেটা খারাপও হতে পারে, ভালো হতে পারে। তাহলে এটি একটি সংস্থার মধ্যে যেভাবে কাজ করা হয়, কর্মচারী, স্টেক হোল্ডার এবং গ্রাহকদের আচরণকে প্রভাবিত করতে পারে। সংগঠনের ইতিহাস, নেতৃত্ব, মিশন এবং বাহ্যিক পরিবেশের মতো বিভিন্ন কারণ দ্বারা সাংগঠনিক সংস্কৃতি গঠন করা যেতে পারে। ম্যানেজমেন্ট সংস্কৃতি হলো ম্যানেজমেন্ট কালচার বলতে যেভাবে একটি প্রতিষ্ঠানের মধ্যে ম্যানেজার এবং নির্বাহীগণের মধ্যে বা অন্যদের মধ্যে আচরণ এবং যোগাযোগ করে।
ম্যানেজমেন্ট সাংগঠনিক সংগঠন হলো একটা প্রতিষ্ঠান সম্পর্কিত, যে সংস্কৃতি দ্বারা একটা প্রতিষ্ঠানকে আমরা আইডেন্টিফাই করতে পারি। আর ম্যানেজমেন্ট সংস্কৃতি হলো আমাদের ম্যানেজমেন্ট এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং নির্বাহীগণ, ম্যানেজার এবং নির্বাহীগণদের সাথে যে আচার আচরণ হয়, অর্থাৎ একজন ব্রাঞ্চের ম্যানেজার এবং নির্বাহীদের মতো যে আচার আচরণ কথাবার্তা ভাব বিনিময় হয়, সেটা হচ্ছে আমাদের কাছে ম্যানেজমেন্ট সংস্কৃতি। এটি মূল্যবোধ বিশ্বাস অন্তর্ভুক্ত করতে পারে, যার ফলে সিদ্ধান্ত গ্রহণ নেতৃত্বের শৈলীকে তারা নিয়োগ করতে পারে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সংস্কৃতি তার সামগ্রিক সাংগঠনিক সংস্কৃতিকে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলে, কারণ পরিচালকরা প্রায়ই কর্মীদের বিশ্বাস এবং মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, তো আমাদের সাংগঠনিক সংস্কৃতি বলতে আমরা সংগঠন সম্পর্কিত যে সংস্কৃতি দ্বারা সংগঠনকে আমরা চিহ্নিত করতে পারি। আর ম্যানেজমেন্ট সংস্কৃতি হলো আমাদের কর্মীদের মধ্যে যে আচরণ, একজন ম্যানেজার এবং একজন সিইওর মধ্যে যে সংস্কৃতি বা কথাবার্তার যে মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, কথাবার্তা যে আদান প্রদান হয়, সেটা হচ্ছে আমাদের কাছে ম্যানেজমেন্ট সংস্কৃতি। কোন উপায়ে একটি সাংগঠনিক সংস্কৃতি ব্যবসায়িক কৌশলকে প্রভাবিত করতে পারে? হ্যাঁ, সাংগঠনিক সংস্কৃতি ব্যবসায়িক কৌশলকে প্রভাবিত করতে পারে। সাংগঠনিক সংস্কৃতি ব্যবসায়িক কৌশলের জন্য আমাদের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করতে পারে। যোগাযোগ ব্যবস্থা, সাংগঠনিক সংস্কৃতি একটি কোম্পানির মধ্যে সিদ্ধান্ত নেওয়ার উপায়কে রূপ দিতে পারে। একটি সংস্কৃতি যা ঝুঁকি গ্রহণ এবং উদ্ভাবনকে মূল্য দেয়, তা আরো আক্রমণাত্মক ব্যবসায়িক কৌশলের দিকে পরিচালিত করে, যা একটি সংস্কৃতি এবং দায়িত্বশীলতা এবং সতর্কতার মূল্য দেয়, তা আরো রক্ষণশীল কৌশলের দিকে নিয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে যোগাযোগ মানে সিদ্ধান্ত গ্রহণে আমাদের একটা ভূমিকা রাখতে পারে সাংগঠনিক সংস্কৃতি ব্যবসায়। তারপরে যোগাযোগ, কর্মচারী একে অপরের সাথে যোগাযোগ করার জন্য আমাদের সাংগঠনিক সংস্কৃতির বিশেষ প্রভাব রয়েছে। এবং সাংগঠনিক সংস্কৃতিরা আমাদের ব্যবসায়িক কৌশলকে প্রভাবিত করার অন্যতম একটি পথ হচ্ছে বা অন্যতম একটা বিষয় হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা। যে একে অপরের সাথে যখনই আমরা যোগাযোগ স্মুথলি করতে পারবো, তাহলে আমাদের ব্যবসায়িক কৌশলকে এই সাংগঠনিক উপায়টা আমাদের সঠিকভাবে প্রভাবিত করতে পারে। মানে যোগাযোগ ব্যবস্থা যদি আমাদের ব্যাংকের মধ্যে ঠিক মতো থাকে, যোগাযোগ বলতে আমরা একে অপরের সাথে যে কথাবার্তা বলবো, একে অপরের সাথে কাজকর্ম করে নিব, এবং আমি আমার মনের কথা খুলে বলতে পারবো আমার ম্যানেজারকে বা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আর এই যোগাযোগ ব্যবস্থা যখন থাকবে, তখন ভালো থাকবে, তখন আমাদের ব্যাংকের ব্যবসায়িক কৌশলকে আরো ভালো মতো প্রভাবিত করতে পারে। হ্যাঁ, বলুন। ইসু ভাই বলুন। আচ্ছা, আহ, কর্মচারী নিযুক্তি, ইসু ভাই হ্যান্ড রাইজ করছেন, কিছু বলবেন হয়তো। আচ্ছা, তারপরে আছে কর্মচারী নিযুক্তি। আমরা এর ফলে এই যে সাংগঠনিক সংস্কৃতির ফলে আমরা কর্মচারী, এ, ভালো ভালো যে কর্মচারী রয়েছে, অধিক মেধাসম্পন্ন এবং দক্ষ কর্মচারী আমরা নিয়োগ করতে পারি। কৌশলগত সিদ্ধান্ত একত্রীকরণ, কারণ কৌশলগত যে সিদ্ধান্তগুলো রয়েছে, এটা আমরা একত্রীকরণ করতে পারি, মানে এক জায়গায় করে এটা আমরা কাজ করতে পারি। উদ্ভাবন, গ্রাহক প্রকাশ, গ্রাহককে ফোকাস সহযোগ করতে পারি। অভিযোজন যোগ্যতা বলতে সাংগঠনিক সংস্কৃতি যদি আমাদের ঠিক থাকে, তাহলে আমরা যে কোনো পরিবেশে আমরা যদি আমরা কাজ করতে যাই, তাহলে আমরা সেই পরিবেশগুলোকে আমরা খাপ খাইয়ে চলতে পারবো। কর্মক্ষমতা, গ্রাহক সন্তুষ্টি, এখানে গ্রাহক সন্তুষ্টি দুইবার দেওয়া আছে, গ্রাহক ফোকাস আছে একবার, গ্রাহক সন্তুষ্টি একবার আছে। যাক, একবার দিলে যথেষ্ট, গ্রাহক সন্তুষ্টি দিলেই এনাফ। তাহলে এই উপায়ে আমাদের যেটা বলা আছে যে কোন উপায়ে সাংগঠনিক সংস্কৃতি ব্যবসায়িক কৌশলকে প্রভাবিত করতে পারে, এই উপায়ে আমাদের সাংগঠনিক সংস্কৃতি ব্যবসায়িক কৌশলকে প্রভাবিত করতে পারে। আচ্ছা, এটা আমাদের মোটামুটি শেষ, এটা সর্বশেষ প্রশ্ন ছিল, এবং একবারে ছোট একটু অধ্যায়, একবারে ছোট একটু অধ্যায় এটা। আচ্ছা, তাহলে এই অধ্যায় যেহেতু শেষ, তার 4 নম্বর অধ্যায়, আজকে 9টা 12 বাজে, 4 নম্বর অধ্যায় আগামী দিন শুরু করবে ইনশাল্লাহ। আর এই অধ্যায়গুলো ছোট ছোট আছে,
আমরা সবগুলো প্রশ্ন আমরা একটু করে যাব, তাহলে আমরা এখান থেকে যে টিক মার্কের যে বিষয়গুলো আছে, মানে টিক মার্ক বলতে এক কথায় উত্তর, সেই এক কথায় উত্তরগুলো সহজে আমরা দিতে পারবো। তো তাহলে আজকে এই যে আইবিবি ক্লাস এখানে এটা শেষ করছি। আমরা আগামী দিন 4 নাম্বার লেকচার শিট দেখব। তাহলে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।